গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো, পড়াশোনা করছো ঠিকঠাকভাবে। তো আমরা আগে ক্লাসে সপ্তম শ্রেণীতে যে চ্যাপ্টারটা শুরু করেছি এবং পড়াচ্ছিলাম সেটা ছিল কি অণু, পরমাণু ও রাসায়নিক বিক্রিয়া। তো সেই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিজ্ঞানের ক্ষেত্রে, কিংবা তোমরা যদি উঁচু ক্লাসে পরবর্তীকালে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে আমরা কি জানছি না মৌলের পরমাণুগুলোর কথা জানছি, অণু, পরমাণুর যে যোজ্যতা, সংকেত, এই সমস্ত ব্যাপারটাগুলো জানছিলাম। তো আজকে এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি যে বিভিন্ন পরমাণুগুলোর যে যোজ্যতা ব্যাপারটা নিয়ে। তো যেটা বলছিলাম যোজ্যতাটা নিয়ে আমরা জানছি কিছুটা। তো আমরা ষষ্ঠ শ্রেণীর যোজ্যতা সম্পর্কে যে ধারণাটা নিয়ে এসেছিলাম সেখান থেকেই আমরা আরও একটু ব্রডলি ডিসকাশন করতে চাইছি। যে সেখানে আমরা কি পড়েছি, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই যে সংখ্যাটাকে বলা হচ্ছে ওই মৌলের যোজ্যতা। কোনো মৌলের ক্ষুদ্রতম কণা আমরা কি জানি যে পরমাণু। তাহলে কোনো মৌলের একটি পরমাণু যটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে সেই সংখ্যাটা, যটির সঙ্গে যুক্ত হতে পারবে সেই সংখ্যাটিকে বলা হচ্ছে ওই মৌলের যে যোজ্যতা। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণু, ধরো সাপোজ বলছি একটা অক্সিজেন পরমাণু, এখানে দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ও যুক্ত হতে পারছে। এখানে হাইড্রোজেন পরমাণুটা একটু বড় ছোট হয়ে গেছে, তো আমরা ধরে নিচ্ছি দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এ যুক্ত হতে পারে। তো সেই জন্য কি হবে, যে অক্সিজেনের যোজ্যতা কি হবে, 2 হবে। ঠিক একই রকম ভাবে ধরো আমি এটা, তাহলে এটা হচ্ছে জলের সংকেত H2O। আবার যদি বলি CH4 কার্বন, মিথেন, এখানে একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারছে। তো বোঝা গেছে। এইভাবে হচ্ছে কি এই যে হাইড্রোজেনগুলো এগুলো সব বলছি এই হাইড্রোজেন, তাহলে এইটা হচ্ছে কিসের সংকেত না মিথেন। তো এইখানে আমি দেখতে পাচ্ছি একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারছে, তো কার্বন পরমাণুর যোজ্যতা হবে এখানে 4। ঠিক একইভাবে একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে, তো সেই জন্য কি হবে, ক্লোরিনের যোজ্যতা কত হবে না ক্লোরিনের যোজ্যতা হবে 1। অর্থাৎ আমরা কতগুলো যদি উদাহরণ বলে থাকি, যেমন বলছি ধরো CH4 এর কথা বললাম, এটা একটা যৌগের কথা বললাম, যৌগের একটা অণুর কথা বলছি, কিংবা জলের কথা বললাম, কিংবা HCl এর কথা বললাম। তাহলে এই যৌগের মধ্যে হাইড্রোজেন মৌল রয়েছে, কার্বন মৌল রয়েছে। জলের মধ্যে কে রয়েছে, হাইড্রোজেন মৌল রয়েছে, অক্সিজেন মৌল রয়েছে। আবার হাইড্রোজেন ক্লোরাইড এর মধ্যে কে রয়েছে, ক্লোরিন পরমাণু রয়েছে আর হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছি এই মৌলের মধ্যে কার্বন মৌলটার যোজ্যতা, কার্বন মৌলটাকে যদি বলি এর যোজ্যতা কত দাঁড়াবে, 1 হবে না 4 হবে, 4। তো সেরকম ভাবে এই যে মৌলটা, যৌগটার মধ্যে যে মৌলটা হাইড্রোজেন ব্যতীত অন্য যে মৌলটা রয়েছে তার নাম কি, অক্সিজেন। সেই অক্সিজেনের যোজ্যতা কত হবে, দুটো হাইড্রোজেনের সঙ্গে জুড়ে আছে তাহলে হবে 2 হবে তার যোজ্যতা। আবার HCl মৌলটা যদি বলি, এখানে ক্লোরিন মৌলটা রয়েছে আননোন মৌল যেটা, তার যোজ্যতা কত হবে না 1। এইভাবে আমরা হাইড্রোজেনের সঙ্গে যারা যারা যুক্ত হতে পারে সেইটা দেখে কিন্তু সেই সমস্ত মৌলগুলোর আমরা যোজ্যতা নির্ণয় করে ফেলতে পারি। এটা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম। সপ্তম শ্রেণীতে আমরা কি করছি না, এখানে আমরা যখনই দেখে গেলাম যে ক্লোরিনের যোজ্যতা 1, এখন কিছু কিছু মৌল রয়েছে আবার ক্লোরিনের সঙ্গে ভালো বিক্রিয়া করে যৌগ তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা ক্লোরিনের সঙ্গে কটা ক্লোরিন মৌলের সঙ্গে অন্য কোনো মৌল যুক্ত হতে পারছে সেখান থেকে কিন্তু আমরা সেই মৌলটার যোজ্যতা আবার নির্ণয় করতে পারি। অর্থাৎ এটা আমরা নির্ণয় করেছি কার উপর ভিত্তি করে, তাহলে যোজ্যতার একটা সংজ্ঞা হাইড্রোজেন মৌলের উপর ভিত্তি করে আমরা একটা সংজ্ঞা দিচ্ছি, মৌলের উপর ভিত্তি করে। না কি বলেছি না কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাটিকে, সেই সংখ্যা
সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। বোঝা গেছে? কোনো মৌলের একটি পরমাণু, তাহলে এই যৌগটার মধ্যে আমরা এই মৌলটা কার্বন মৌলটা কি হচ্ছে না 4টা হাইড্রোজেনের সঙ্গে জুড়ে ছিল, তো এইটাকে এই সংখ্যাটিকে ওই মৌলের যোজ্যতা বলা হচ্ছে, অর্থাৎ কার্বন মৌলের যোজ্যতা বলা হচ্ছে। তাহলে এটা আমরা দিয়েছি হাইড্রোজেন মৌল উপর ভিত্তি করে, হাইড্রোজেন মৌলের উপর ভিত্তি করে আমরা এই সংখ্যাটা জেনেছি। ঠিক এই রকম আমরা সপ্তম শ্রেণীতে জানবো হচ্ছে এই যে ক্লোরিন মৌলটার উপর ভিত্তি করে, কারণ ক্লোরিনের যোজ্যতা আমরা 1 জেনেছি, তাহলে আমরা ক্লোরিন যে মৌল বা এর পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে, মৌলের উপর ভিত্তি করে আমরা সংখ্যাগুলো জানছি। তাহলে কি বলবো না, ঠিক একই রকম ভাবে কোন মৌলের একটি পরমাণু যতগুলি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। বোঝা গেছে? তো এটা আমরা দিলাম হচ্ছে কি ক্লোরিন মৌলের যে পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে। তো ঠিক একই রকম ভাবে সেই উদাহরণগুলো আমরা যদি কিছুগুলো দেখি, যেমন সাপোজ বলছি জিঙ্ক ক্লোরাইড, এটার নাম কি জিঙ্ক ক্লোরাইড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে গঠনগত সংকেতটা ZnCl2, তাহলে এক্ষেত্রে আমরা দেখব একটা জিঙ্কের পরমাণু কটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? 2টো। তাহলে এই যে মৌল যৌগটা জিঙ্ক ক্লোরাইড তার যে মধ্যে যে মৌলটা রয়েছে আননোন মৌলটা জিঙ্ক, তার যোজ্যতা কত আমরা জেনে গেলাম না 2। ঠিক একই রকম ভাবে এটা বলছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টা ক্লোরিন যুক্ত রয়েছে, তো অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে কত? 3। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি পটাশিয়াম ক্লোরাইড, তাহলে পটাশিয়াম যে মৌলটা তার যোজ্যতা কত হবে? 1 হবে, কারণ একটা ক্লোরিনের সঙ্গে জুড়ে রয়েছে। ঠিক একইভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম যে মৌলটা রয়েছে তার যোজ্যতা হবেও 1। আবার কতগুলো মৌল আমরা দেখবো, যেমন ধরো বলছি কিউপ্রাস ক্লোরাইড কিংবা কিউপ্রিক ক্লোরাইড। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কপার মৌলটা কখনো কখনো একটার সঙ্গে জুড়ে গেছে, অর্থাৎ কপার মৌলের যোজ্যতা কখনো 1 হচ্ছে, কখনো আবার হচ্ছে 2। তাহলে আমরা কপার যে মৌলটার 2 প্রকারের যোজ্যতা দেখায়। তো যখন আমরা জানবো যে যোজ্যতা কম হয় তখন সেই যৌগটাকে নামে আমরা আস কথাটাকে নিয়ে আসবো, যেমন কিউপ্রাস ক্লোরাইড। আর যখন যোজ্যতাটা বেশি হবে তো নামের মধ্যে ইক কথাটা, অর্থাৎ এক্ষেত্রে আস কথাটা আসবে আর এখানে কথাটা আসবে ইক যোগ। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি FeCl2, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, আর একই হবে FeCl3, এটা হচ্ছে কি, তাহলে আয়রনের যোজ্যতা কখনো 2 হচ্ছে আর আয়রন যোজ্যতা কখনো 3 হচ্ছে, তাহলে এটাও হবে আস আর এটাও হবে ইক যৌগ। তাহলে এদেরকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা আছে এই রকম হচ্ছে মৌল এরা। তাহলে যে সমস্ত মৌলের 2 বা ততোধিক যোজ্যতা থাকে তাদেরকে কি বলা হচ্ছে না পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল। তো আজকে আমরা হাইড্রোজেনের উপর ভিত্তি করে একটা সংজ্ঞা দিয়েছি যেটা আমরা ক্লাস 6-এ জেনেছিলাম, আর একটা সপ্তম শ্রেণীতে আমরা ক্লোরিন পরমাণুর উপর ভিত্তি করে আরো কিছু যে যোজ্যতার উদাহরণ আমরা দিলাম। এই রকম ভাবে আমরা ভিন্ন ভিন্ন মৌলগুলোর কিন্তু আমরা যোজ্যতাটা আমরা জেনে নিচ্ছি। তো যোজ্যতার একটা আধুনিক সংজ্ঞা যেটা আমরা উঁচু ক্লাসে জানবো, সেটা আমরা যে ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে, ইলেকট্রন সংখ্যা কতগুলো ইলেকট্রন কোনো মৌল গ্রহণ বা বর্জন করছে, কিংবা হচ্ছে ইলেকট্রন জোড় তৈরি করছে, কয়েকটা ইলেকট্রন ব্যবহার করছে জোড় তৈরি করার ক্ষেত্রে, সেই সংখ্যা দিয়েও কিন্তু আমরা হচ্ছে যোজ্যতাটাকে নির্ণয় করতে পারি। বোঝা গেছে? তাহলে কি না কোনো মৌলের একটি পরমাণু ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে যদি সংখ্যাটা দেওয়া হয়, না কোনো মৌলের একটি পরমাণু যটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে কোনো মৌলের একটি পরমাণু
যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কিংবা ইলেকট্রন জোড় তৈরি করে, ইলেকট্রন জোড় তৈরি করে, সেই সংখ্যাকে বলা হবে ওই মৌলের যোজ্যতা। এটা আমরা ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে, যেমন আমরা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে Na+ লিখেছিলাম, অর্থাৎ একটা ইলেকট্রন দিয়ে দিয়েছিল, কাকে দিয়েছিল? ক্লোরিনকে দিয়েছিল, ক্লোরিন হয়ে গেছিল মাইনাস, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে সোডিয়ামের যোজ্যতা হয় কি? 1 হবে। ক্লোরিনও সেরকম একটা গ্রহণ করে, তারও যোজ্যতা হবে 1। ঠিক একই রকম ভাবে যে সমস্ত মৌলগুলো এইভাবে ইলেকট্রন দিতে পারে কাউকে বা নিতে পারে, সেটা ছাড়াও কিছু কিছু মৌল আছে, তখন এদেরকে বলা হচ্ছে আয়নীয় যৌগ। কিংবা কোনো কোনো মৌলগুলো যখন ইলেকট্রন জোড় দান করবে, অর্থাৎ পুরোপুরি ইলেকট্রনটাকে কাউকে দেবে না, কিন্তু নিজেরা সমানভাবে ব্যবহার করবে, তখনও কিন্তু তাদের যোজ্যতা সেই একই রকম হবে। বিশেষ করে যেমন আমরা কার্বন মিথেনের কথা বলছি, CH4, এখানে 4টা হাইড্রোজেনের সঙ্গে কিন্তু এর জোড় তৈরি করেছে। এখানে কিন্তু এই কার্বনের যে 4টা ইলেকট্রন, কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা কত জেনেছিলাম? যে 6। কার্বন পরমাণুর ছবিটা আমরা 6টা কার্বন আর 6টা প্রোটন আর 6টা নিউট্রন নিয়ে এঁকেছিলাম। তাদের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন ছিল, পরের কক্ষে কটা ইলেকট্রন ছিল? 4টা। সেই 4টা ইলেকট্রন 4 জায়গায় থাকবে এবং সেই 4টা ইলেকট্রন নিয়ে সেই 4টা হাইড্রোজেন পরমাণু তাদেরকে একটা ইলেকট্রনের সঙ্গে তারা জোড় তৈরি করে, চারদিকে 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সে তার জোড় তৈরি করে। এইভাবে কিন্তু যে জটা জোড় তৈরি করে সেই সংখ্যার উপর ভিত্তি করেও কিন্তু আমরা যোজ্যতার সংখ্যাটা জানলাম। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যোজ্যতাটা সম্পর্কে একটু জানলাম, ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে, কিংবা ক্লোরিন পরমাণুর উপর ভিত্তি করে, কিংবা আমরা সর্বশেষে ইলেকট্রন সংখ্যা কটা গ্রহণ বর্জন করেছে কিংবা জোড় তৈরি করেছে তার উপর ভিত্তি করে আমরা যোজ্যতার সংখ্যাটা জানলাম। তো এইভাবে এর পরের ক্লাসে আমরা কিন্তু এই যোজ্যতা জানা থাকলে কিভাবে যৌগের সংকেত লেখা যায় সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব।